মুসলিমরা এই দেশে 500 বছর রাজত্ব করেছিল, তবুও এই দেশ ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়নি। সেদিনকে কিন্তু হিন্দুরা বিপন্নে যায়নি, হিন্দুত্ববাদ বিপন্নে যায়নি। ইংরেজরা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করেছিল, সেদিনও কিন্তু হিন্দুরা বিপন্নে যায়নি। ভারতবর্ষের বুকে নরেন্দ্র দামোদর দাস মোদী মাত্র 6টা বছর ক্ষমতায় এসেছে। নরেন্দ্র দামোদর দাস মোদী মাত্র 6 বছর দিল্লির সিংহাসনটাই বসেছেন ভারতবর্ষটাকে পরিচালনা করার জন্য। এই 6 বছরে ভারতবর্ষের সমস্ত মানুষের জীবন বিপন্ন করে দিয়েছে। আজ হিন্দুরা বিপন্নে, আজ মুসলিমরা বিপন্নে, আজকে শিখ, খ্রিস্টান, ঈসাই, বৌদ্ধ সবাই বিপন্নে। তাই বলি, যে মানুষটার জন্য জীবন ওষ্ঠাগত হয়েছে, যে মানুষটার জন্য আজ এত ব্যভিচার, আজ এত সাম্প্রদায়িক দাঙ্গা, আজ এত সাম্প্রদায়িক ক্ষোভ, এই মানুষটাকে উচিত এবং যোগ্য জবাব ভারতবর্ষের সাধারণ, ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষ, ভারতবর্ষের বুদ্ধিসম্পন্ন মানুষ এগিয়ে এসে দিতে হবে। ভারতবর্ষটাকে বাঁচাতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 6 মাস ধরে তার বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছিল, আমরা বুঝতে পেরেছিলাম না। এর জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের অজ্ঞ ভেবে ক্ষমা করে দেবেন। আমরা বুঝে গেছি, আপনি 6 মাস ধরে প্রথমে আপনার জন্মদিনের জন্য হাততালি দেওয়ালেন, তারপরে ক্যান্ডেল জ্বালালেন, আর 17 তারিখে আপনি কেক কেটে বার্থডে সেলিব্রেশন করলেন। সত্যি বলছি, বিশ্বাস করুন, বিজেপি করতে দম লাগে বস। রীতিমতো অশিক্ষিত হতে হয়, রীতিমতো মূর্খ হতে হয়, তার সাথে সাথে আবার গরুর চোনাও খেতে হয়। কি করা যাবে বলুন? এটা তো বিজেপি অন্ধভক্তদের কাজ, আমরা সাধারণ জনগণ পারবো না। শ্রীরাম বিজেপি দলের প্রতিষ্ঠাতা ছিল না। শ্রীরাম বিজেপিকে কোনোদিনও পছন্দ পর্যন্ত করেনি, তো দূরের কথা, বিজেপি করার কথা কাউকে কোনোদিনও বলেননি। শ্রীরাম কি সকলকে বিজেপি করতে বলেছিলেন? শ্রীরাম কি নিজে বিজেপি করতেন? তাহলে শ্রীরামের নাম নিয়ে এই যে নোংরামিটা বিজেপির সরকার করছে, অন্ধভক্তগিরি তো অনেক দিন হলো, তালি থালি গালি ডিজে অনেক বাজালেন, এবার নিজেরটা ভাবুন। নমস্কার, আমি টিনা ভৌমিক সাহা, নদিয়া জেলা পরিষদ সদস্যা, নরেন্দ্র দামোদর দাস মোদী। মাফ করবেন হুজুর, ক্ষমা করে দেবেন। ভারতবর্ষের 130 কোটি অজ্ঞ মানুষকে ক্ষমা করে দেবেন। তারা কেউ বুঝতে পারেনি, সবাই আপনাকে নানাবিধ কৈফিয়ত চেয়েছিল, বলেছিল করোনার সময়ে হাতে তালি বাজানো কেন, করোনার সময়ে মোমবাতি জ্বালানো কেন? আমরা উত্তর পেয়ে গেছি। এখন যদি অন্ধভক্তদেরকে বলি কাল কত তারিখ ছিল, অন্ধভক্তরা কাল কি ছিল, সবাই হাত উঁচু করে চিৎকার করে বলবে কাল আমাদের বাবার জন্মদিন ছিল, অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদীর বার্থডে ছিল। আমরা ভারতবাসী, আমরা এই করোনার লকডাউনের সময় যখন চিৎকার করে গলা ফাটিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীকে জিজ্ঞাসা করছিলাম, কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করছিলাম যে করোনার সময়ে আমাদের প্রতিবেশী দেশ এবং বিভিন্ন যুক্তরাষ্ট্রীয় দেশ তারা করোনাকে প্রতিহত করার জন্য যে যে কর্মসূচিগুলো নিচ্ছে, অর্থাৎ হাসপাতাল বাড়ানো, বেড বাড়ানো, প্রতিষেধক তৈরি করা, তার সাথে সাথে অগ্রিম কিছু অ্যাডভাইস নেওয়া হুয়ের কাছ থেকে যে কিভাবে এই করোনার সময় জনগণকে ভালো রাখা যায়। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি যখন 500 করোনার রোগী ছিল তখন জোরে করে হাততালি দিতে বললেন, কাউকে কাউকে আবার থালা বাজাতেও বললেন, শুধু হাততালিতে কাজ হবে না, থালাও বাজাতে হবে। অনেকে বাড়ির থালা বাজাতে বাজাতে বাঁকা করে ফেললো, কেউ কেউ ডিজে বাজালো। নরেন্দ্র দামোদর দাস মোদী খুব খুশি হলো, কিন্তু হাসপাতাল তৈরি করলেন না।
কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী ভ্যাকসিনের জন্য প্রতিষেধক খুঁজলেন না। তিনি কিছুদিন বাদেই অন্ধভক্তদেরকে বললেন, এবার সবাই মোমবাতি জ্বালাও সমস্ত জায়গাকে অন্ধকার করে। অন্ধভক্তরা বললেন, বাবা বলেছে আমাদের মোমবাতি জ্বালাতে হবে। সবাই দৌড়ে ছুটে লাইন দিয়ে দোকানে দোকানে মোমবাতি কিনে আনলেন। সবাই মোমবাতি জ্বালানো, ঘর অন্ধকার করে। আমরা হতবাক জনতা, আমরা ভাবলাম, বারে মোমবাতি জ্বালাচ্ছে কেন? এ তো জন্মদিন পালনের আগে হাততালি দেয়, তারপরে ক্যান্ডেল জ্বালায়, তারপরে কেক কাটে। দেখলাম তো, বুঝলাম তো, শুনলাম তো এবং অনুভবও করলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 6 মাস ধরে তার বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছিল। আমরা বুঝতে পেরেছিলাম না। এর জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের অজ্ঞ ভেবে ক্ষমা করে দেবেন। আমরা বুঝে গেছি, আপনি 6 মাস ধরে প্রথমে আপনার জন্মদিনের জন্য হাততালি দেওয়ালেন, তারপরে ক্যান্ডেল জ্বালালেন, আর 17 তারিখে আপনি কেক কেটে বার্থডে সেলিব্রেশন করলেন। সত্যি বলছি, বিশ্বাস করুন, বিজেপি করতে দম লাগে বস। রীতিমতো অশিক্ষিত হতে হয়, রীতিমতো মূর্খ হতে হয়, তার সাথে সাথে আবার গরুর চোনাও খেতে হয়। কি করা যাবে বলুন? এটা তো বিজেপি অন্ধভক্তদের কাজ, আমরা সাধারণ জনগণ পারবো না। আজকে ভাবতে পারছেন, ভারতবর্ষের বুকে জোর জবরদস্তি করে কর্মী ছাঁটাই চলছে। তাতে কার কি আসে যায়? মোদি তো কেক কাটায় ব্যস্ত, তাতে কার কি আসে যায়? অন্ধভক্তরা তো তালি বাজাতে ব্যস্ত, তাতে কার কি আসে যায়? অন্ধভক্তরা তো মোমবাতি জ্বালাতে ব্যস্ত। আজকে বিএ চ্যানেল বেসরকারীকরণ আর স্বেচ্ছায় বাধ্য হচ্ছে অবসর গ্রহণ করতে। চাকরি হারাচ্ছে প্রায় 83,000 বিএসএনএল কর্মীরা। ভারতবর্ষের অগণিত মানুষ যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করত, এই বিএ চ্যানেল কর্মী হিসাবে নিজেদেরকে নিয়োজিত করে আজকে তাদের পেটে সরাসরি লাথি মারা হলো। আজকে তাদেরকে স্বেচ্ছায় অবসর নিতে নরেন্দ্র দামোদর দাস মোদী বাধ্য করলেন। হিন্দুরা মুসলিম এই জিজ্ঞেসে কোনজন, কান্ডারি বলো ডুবিতেছে তরি সন্তান মোরমার। আজকে এই 83,000 মানুষের গায়ের ওপর দিয়ে যে গরম হাওয়াটা বইছে, ধৈর্য ধরুন অন্ধভক্ত, কিছুদিন বাদে আপনাদের ওপর দিয়েও এই গরম হাওয়া বইবে। তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর অন্ধভক্ত সেজে দিন যাবে না, অন্ধভক্ত সেজে পিঠের চামড়া থাকবে না, অন্ধভক্ত সেজে পেটের খিদে মিটবে না। বলি, এবার ভক্তগিরিটা বন্ধ করুন, এবার সচেতন হন, ভারতবর্ষের নাগরিক হিসাবে সচেতন হন, সাধারণ জনগণ হিসাবে, এবং নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য চোখ কানটা একটুখানি খোলা রাখুন। অন্ধভক্তগিরি তো অনেক দিন হলো, তালি থালি গালি ডিজে অনেক বাজালেন, এবার নিজেরটা ভাবুন। আজকে দিল্লির দিকে তাকান, দিল্লির যে হিংসা ছড়ানো হলো, সেই হিংসাকে কেন্দ্র করে দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার গোয়েন্দা বিভাগ দিয়ে তদন্ত করালেন এবং তদন্তে দিল্লির চার্জশিট তৈরি হলো দিল্লির হিংসার বিরুদ্ধে, এবং সেই দিল্লির হিংসার ঘটনার তদন্ত পেশ করা হলো। চার্জশিটে কপিল মিশ্রের নাম নেই, থাকবে কি করে? কপিল মিশ্রের মাথায় তো বাবার হাত রয়েছে। কপিল মিশ্রকে কেউ ছুঁয়ে দেখবে? ক্ষমতা কার? আপনারা সবাই লক্ষ্য করলেন, দিল্লির হিংসায় চার্জশিটে নাম আছে কার? আছে ইয়াচুরির। চার্জশিটে নাম আছে কার? যোগেন্দ্র যাদবের। আমার মনে হয় এরপরে ইতিহাস নতুন করে লিখবে, আর সেখানে গুজরাট দাঙ্গায় নেহেরুকে দায়ী করা হবে। আমাদের নেত্রী, আমাদের যোগ্য সাংসদ মহুয়া মৈত্র, তিনি
সজোরে প্রতিবাদ করেছেন এবং বলেছেন এই কথাগুলি নরেন্দ্র দামোদর দাস মোদীকে। কানে পৌঁছিয়েছে আপনার? শুনতে পাচ্ছেন জনগণের কাতর আর্জি? শুনতে পাচ্ছেন জনগণের কাতর আর্তনাদ? শুনতে পাচ্ছেন না? না বলুন, আপনি শুনবেন কি করে? আপনি তো মনকে বাদ বলেন, অর্থাৎ মনে মনে বলেন, মনে মনে শোনেন। জনগণ সেটা শুনতে পায় না। আর জনগণের জন্য যখন বলেন, যখন জনগণের জন্য মাইক ধরেন, যখন জনগণের জন্য স্লোগান দেন, তখন সম্পূর্ণটাই নিজের ব্যক্তি স্বার্থে, নিজের জন্য ব্যবহার করেন। এই তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মুসলিমরা এই দেশে 500 বছর রাজত্ব করেছিল, তবু এই দেশ ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়নি। সেদিনকে কিন্তু হিন্দুরা বিপন্নে যায়নি, হিন্দুত্ববাদ বিপন্নে যায়নি। ইংরেজরা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করেছিল, সেদিনও কিন্তু হিন্দুরা বিপন্নে যায়নি। ভারতবর্ষের বুকে নরেন্দ্র দামোদর দাস মোদী মাত্র 6টা বছর ক্ষমতায় এসেছে। নরেন্দ্র দামোদর দাস মোদী মাত্র 6 বছর দিল্লির সিংহাসনটাই বসেছেন ভারতবর্ষটাকে পরিচালনা করার জন্য। এই 6 বছরে ভারতবর্ষের সমস্ত মানুষের জীবন বিপন্ন করে দিয়েছে। আজ হিন্দুরা বিপন্নে, আজ মুসলিমরা বিপন্নে, আজকে শিখ, খ্রিস্টান, ঈসাই, বৌদ্ধ সবাই বিপন্নে। তাই বলি, যে মানুষটার জন্য জীবন ওষ্ঠাগত হয়েছে, যে মানুষটার জন্য আজ এত ব্যভিচার, আজ এত সাম্প্রদায়িক দাঙ্গা, আজ এত সাম্প্রদায়িক ক্ষোভ, এই মানুষটাকে উচিত এবং যোগ্য জবাব ভারতবর্ষের সাধারণ, ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষ, ভারতবর্ষের বুদ্ধিসম্পন্ন মানুষ এগিয়ে এসে দিতে হবে। ভারতবর্ষটাকে বাঁচাতে হবে। কেননা শ্রীরাম বিজেপি দলের প্রতিষ্ঠাতা ছিল না। শ্রীরাম বিজেপিকে কোনোদিনও পছন্দ পর্যন্ত করেনি, তো দূরের কথা, বিজেপি করার কথা কাউকে কোনোদিনও বলেননি। শ্রীরাম কি সকলকে বিজেপি করতে বলেছিলেন? শ্রীরাম কি নিজে বিজেপি করতেন? তাহলে শ্রীরামের নাম নিয়ে এই যে নোংরামিটা বিজেপির সরকার করছে, আমি পূর্বে যে কোশ্চেনগুলো আপনাদেরকে করলাম তার প্রত্যেকটা উত্তর হচ্ছে না। তাহলে বিজেপি সরকারকে রাইট দিয়েছে কে? বিজেপিকে ক্ষমতা দিয়েছে কে ভারতবর্ষের বুকে হিন্দুর দেবতার নাম করে নিজেদের পার্টির প্রোটোকল চালানোর? হিন্দুরা জাগুন, অনেক হলো। রাম ও রহিমের লড়াই অনেক হয়েছে। রাম ও রহিমকে নিয়ে ত্রুপের তাস বানিয়ে এক্কা হিসাবে ব্যবহার করার দিন এবার শেষ হয়েছে। এবার ভারতবর্ষের জনগণের জাগার সময় এসেছে, যাতে ভারতবর্ষের জনগণ জেগে এই অপদার্থ লোকটাকে যোগ্য জবাব দিয়ে দিল্লির গদি থেকে টেনে নিচে নামিয়ে আনতে পারে এবং তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে কবর দিতে পারে, যে কবর থেকে কোনোদিনও আর না উঠে আসতে পারে। আজকে ভাবতে পারছেন, রাফেল কেলেঙ্কারির নথি চুরি হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, মালিয়াদের ব্যাংক ডাকাতির নথি চুরি হয়ে যাচ্ছে খোদ সুপ্রিম কোর্ট থেকে, চীনের আগ্রাসনমূলক অনুপ্রবেশের নথি লোপাট হয়ে যাচ্ছে প্রতিরক্ষা দপ্তর থেকে। আর দেশের চৌকিদার, দেশের প্রধানমন্ত্রী, সে বলছে কিনা তিনি ভারতবর্ষের রক্ষাকর্তা, ভারতবর্ষের চৌকিদার। বলি এ কেমন চৌকিদার? যে চৌকিদার থাকাকালীন ভারতবর্ষের নথি চুরি হয়ে যায়, যে চৌকিদার থাকাকালীন ভারতবর্ষের সমস্ত জিনিস আজ বিপন্ন হতে বসেছে, ভারতবর্ষের ঐতিহ্য শেষ হচ্ছে, আজ রেল বিক্রি হচ্ছে, সমবায় বিক্রি হচ্ছে, LIC বিক্রি হচ্ছে, ব্যাংক বিক্রি হচ্ছে, ভারতবর্ষটাকে দেউলিয়া ভারতবর্ষে পরিণত করছে। বলি এ কেমন চৌকিদার? লোকে তো এখন বলছে এই চৌকিদারি চোর হে। শুনতে পাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী? জবাব দেবেন? আমি একটা বাঙালি হয়ে আপনার কাছে একটা জবাব চাইছি। ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের সংস্কৃতি,
ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সমস্ত জনগণের সুরক্ষার দায়িত্ব কার? আপনার। আমি বাঙালি হয়ে জানতে চাইছি, বিহারের বুকে 200 বছরের পুরনো পূর্ণিয়ার যে দুর্গাবাড়ির দুর্গা মূর্তি এবং দুর্গা মন্দির সবাই গিয়ে ভাঙচুর করলো বিহারীরা। আপনার কৃতদাসরা, আপনার অন্ধ ভক্তরা, আপনি জবাব দেবেন না? বাঙালি যেখানে যেখানে রয়েছে, বাঙালিকে কিভাবে দুমড়ে মুচড়ে শেষ করা যায় আপনি সারাটাক্ষণ সেই ইন্ধন যোগান। আজকে বিহারের বুকে বাঙালির ঐতিহ্য শেষ হয়ে গেল, কই বাংলার বুকে তো এমন কোনো ঐতিহ্য শেষ হতে দেখা গেল না। বাংলা তো স্বগরিমায় সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে, সে বিহারি হোক, সে গুজরাটি হোক, সে পাঞ্জাবি হোক, সে খ্রিস্ট হোক, সে ঈসাই হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সবকে রক্ষা করে ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে বিহারের বুকে আমাদের বাঙালি দেবতা দুর্গা মূর্তি ভাঙা হলো কেন? নরেন্দ্র দামোদর দাস মোদী, আমি বাঙালি হিসাবে আপনার কাছে উত্তর চাই, আমি জানতে চাই। আজকে আপনি নিজেকে স্বামী বিবেকানন্দ আর নেতাজির সঙ্গে তুলনা করছেন। আজকে আপনার অন্ধ ভক্তরা বাঙালিকে ছোট করার জন্য, বাঙালি জাতিকে ছোট করার জন্য বিবেকানন্দ প্লাস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ইকুয়াল টু নরেন্দ্র দামোদর দাস মোদী। কি কন্ট্রিবিউশন আছে আপনার দেশের প্রতি? কি করেছেন দেশের জন্য? কি করেছেন সাধারণ মানুষের জন্য? কি করেছেন দেশকে রক্ষা করার জন্য? যদি স্বামী বিবেকানন্দের সঙ্গে আপনাকে তুলনা করতে হয়, লজ্জা করে বাঙালি হিসাবে আমাদের। কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি? লজ্জা করে না আপনার? নেতাজির সঙ্গে নিজেকে তুলনা করেন। সেই মানুষের অকৃত্রিম ভূমিকা স্বাধীনতা আন্দোলনের জানেন কিছু? ইতিহাস পড়েছেন? কি করে পড়বেন? আপনি তো অশিক্ষিত, আপনি তো চায়ওয়ালা, আপনি তো ঘুরে ঘুরে চা বিক্রি করতেন শুনেছি। আপনি তো স্কুলের গণ্ডি পেরোননি, আপনি নিজে সাংবাদিক সাক্ষাৎকারে জানিয়েছেন। আবার যখন নিজেকে বড় করার প্রয়োজন হয় তখন বলেন আপনি অমুক ডিগ্রি ধারণ করেছেন, তমুক ডিগ্রি ধারণ করেছেন, আপনি এত পাস, আপনি অত পাস। আসল সার্টিফিকেটটা দেখানোর যখন সময় আসে আপনি তখন দেখাতে পারেন না। অথচ ভারতবর্ষের সাধারণ মানুষের কাছ থেকে তারা ভারতবর্ষের নাগরিক কিনা সেই কাগজ চেয়ে বসে থাকেন। লজ্জা করে, ভারতবাসী হিসাবে এখন লজ্জা করে আপনার জন্য। যে ভারতকে নিয়ে আমরা গর্ব করতাম, যে ভারতের মনীষীদেরকে আমরা মাথায় করে রাখি, সেই মনীষীদের সঙ্গে আপনি নিজেকে তুলনা করছেন। তাদের পায়ের ধুলোর যোগ্য আপনি হবেন? তাদের পায়ের নখের যোগ্য আপনি হবেন? স্বামী বিবেকানন্দ তিনি বক্তৃতার মাধ্যমে আমেরিকার শিকাগো শহরে ভারতবর্ষের মান বাড়িয়েছিলেন, সম্মান বাড়িয়েছিলেন। আর আপনি আমেরিকায় গিয়ে যেখানে 37 বছর আপনি যার দলটা করে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি যাদের পা চেটে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই আরএসএস এর প্রবক্তারা, আরএসএস এর কর্মীরা ভারতবর্ষের স্বাধীনতার পতাকা নিজেদের পার্টি অফিসে সাহিত্যে ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাস মোদী, নেতাজি এবং বিবেকানন্দের সমতুল্য। এ কোথায় আছি আমরা? কোন দেশে বাস করছি আমরা? আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্য যেখানে মাথা নিচু হয়ে যাচ্ছে, সেখানে নেতাজিকে এবং বিবেকানন্দকেও তার সঙ্গে সমতুল্য করে ছোট করা হচ্ছে। সত্যি আজকে চোখে জল আসছে, বলতে গিয়েও কণ্ঠরোধ হয়ে আসছে। বাঙালিদের জাগতে হবে, বাঙালিদের গর্জন করতে হবে, বাঙালিকে অধিকার ছিনিয়ে আনতে হবে। এই দুষ্ট, এই নোংরা মানসিকতার, ঘৃণ্য মানসিকতার মানুষগুলোর হাত থেকে বাংলা তথা ভারতবর্ষকে বাঁচাতে হবে।
আজকে ভাবতে পারছেন, টুইট করার জন্য বিজেপিরা লক্ষ লক্ষ টাকা দেয়, শুধুমাত্র একটা টুইটের ভ্যালু 1,30,00,000 টাকা। যদি অনুষ্কা শর্মা টুইট করে, সেই টুইটের ভ্যালু হচ্ছে 1,20,00,000 টাকা। যদি দীপিকা পাডুকোন বিজেপির হয়ে টুইট করে, তার ভ্যালু হচ্ছে 1,30,00,000 টাকা। যদি অজয় দেবগন টুইট করে, সেই টুইটের মূল্য হচ্ছে প্রায় 55 লক্ষ টাকা। কোথার থেকে আসছে এই টাকা? কোথার থেকে আসছে এই ফুটুনি? ভারতবর্ষের অগণিত মানুষের খেটে খাওয়া মানুষের টাকা নোটবন্দির নামে জোচ্চুরি করে, নোটবন্দির নামে কালা আইন কালা কানুন করে লুটে নিয়ে যাওয়া টাকা, যা আজ বিজেপি নিজের দলের নির্বাচিত সদস্যদের ভোটে খরচ করছে, যা বিজেপি কোটি কোটি টাকা খরচ করে পার্টি অফিস বানাচ্ছে, যে টাকা দিয়ে বিজেপি এমএলএ কেনা বেচা করছে, ঘোড়া কেনা বেচা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে দেখেছেন বাংলাটার দিকে তাকিয়ে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রতি মাসে পশ্চিম বাংলার বুকে পিছিয়ে পড়া সমাজের মানুষ, এসসি সম্প্রদায়ের মানুষ 1,000 টাকা করে বাড়িতে বসে ভাতা পাচ্ছে। বিধবা মানুষেরা, যাদের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য মাসিক ভাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিধবা মহিলাদের কাছে টাকা পৌঁছে দেন, যাতে তাদের ন্যূনতম চাহিদাটুকু তারা পূরণ করতে পারে। প্রতি মাসে মানবিক হিসাবে, মানবিক মুখ্যমন্ত্রী রূপে মানবিক প্রকল্প করে প্রতিবন্ধী মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা করে পৌঁছে দিচ্ছে। প্রতি মাসে লোকশিল্পী থেকে শুরু করে আমাদের শিক্ষা সংস্কৃতি প্রযুক্তির মাধ্যমে ভাতা পাওয়ার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। এবং আজকে বাংলার বুকে দাঁড়িয়ে হাজার হাজার লোকশিল্পীর সঙ্গে যুক্ত যারা বাউল শিল্পী আছে, তাদেরকে ভাতা দেওয়া হয়। তারা সগরিমায় বাংলার বুকে নিজেদেরকে মেলে ধরেছে এই ভাতার মাধ্যমে। দেখে শিখুন না, শিক্ষার তো শেষ নেই। সেই শিক্ষাটা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু অনুসরণ করুন না। দেখুন, ভারতবর্ষটা অন্তত পক্ষে একটুখানি হলেও ভালো চলবে। আপনার মতো অপদার্থ প্রধানমন্ত্রীকে পেয়ে ভারতবর্ষের যা আজ পরিস্থিতি, সেই জায়গা থেকে অন্তত পক্ষে ভারতবর্ষ মুক্তি পাবে, রক্ষা পাবে। আজকে দুর্গাপুজোর আগে কৃষকদের জন্য এবং মৎস্যজীবীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ঘোষণা করলেন। আগামী মাস পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 2 মাস আগাম কৃষক ভাতা বা কৃষক পেনশন মমতা বন্দ্যোপাধ্যায় পেনশন স্কিমে থাকা কৃষকদের কাছে পৌঁছে দেবে। এই প্রকল্পে থাকা প্রত্যেকটা চাষি 2,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা হিসেবে পশ্চিমবাংলায় পাবে। আপনি কৃষকদের জন্য কি করলেন? আপনি কৃষকদের জন্য নতুন বিল আনলেন, এবং সেই বিল কৃষক বিরোধী বিল, এবং সেই বিলের বিরোধিতা করে আপনার কেন্দ্রীয় মন্ত্রী, সব থেকে মন্ত্রিসভার, অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভার শ্রেষ্ঠ তালিকাতে থাকা মন্ত্রী হরসিমরত কৌর বাদল, তিনি পদত্যাগ করলেন। তার মধ্যে তো মানুষের রক্ত আছে, সে তো বোঝে, সেও একটা চাষি ঘরের মেয়ে, কোনো না কোনো দিন তারও পূর্বপুরুষ চাষ কাজের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে বিল ভারতবর্ষের বুকে কৃষক বিরোধী বিল নিয়ে এসেছেন, সেই কৃষক বিরোধী বিলে তাকে যাতে সই করতে না হয়, নরেন্দ্র দামোদর দাস মোদী আপনার মুখে সপাটে জুতোর বাড়ি দিয়ে তার মন্ত্রিত্ব সভার থেকে পদত্যাগ করে বুঝিয়ে দিয়েছে, এখনো সবাই আপনার কাছে বিক্রি হয়ে যায়নি, এখনো সবাই আপনার কথায় কান ধরে উঠবস করবে না, এখনো সবাই তাদের মনুষ্যত্ব, তাদের আত্মা আপনার কাছে বিক্রি করেনি।
তাই এই মহিষী নারীর জন্য একবার অন্তত পক্ষে সেলুট করার দরকার, যে আপনাকে অন্তত পক্ষে সপাটে চড় মেরে গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছে সে ভারতবাসী, সে কৃষকের জন্য আছে, সে আগেও কৃষকদের জন্য লড়াই করবে। যেভাবে বাংলা কৃষকের পাশে দাঁড়িয়েছে ঠিক সেভাবে আপনার অপদার্থ এক কর্মী আছে পশ্চিম বাংলার বুকে। হ্যাঁ, নরেন্দ্র দামোদর দাস মোদী, আমি আপনাকেই বলছি, আপনার একটা অপদার্থ অযোগ্য কর্মী অর্থাৎ ডাস্টবিন রয়ে গেছে পশ্চিম বাংলায়, যার নাম দিলীপ ঘোষ অর্থাৎ দিলু কাকা। সেই দিলু কাকা কিছুদিন আগে দাবি করেছে করোনা নাকি ভারতবর্ষের বুক থেকে চলে গেছে। আপনি কি বলেন, করোনা চলে গেছে? করোনাকে তো ডেকে এনেছিলেন আপনি, করোনাকে তো ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করলেন আপনি। এত তাড়াতাড়ি কি করে চলে গেলে হবে? আপনার সব চুরিগুলো ধরা পড়ে যাবে। অর্থনৈতিক কেলেঙ্কারি, আজকে জিডিপি নিম্নগামী, আজকে জিডিপি গিয়ে তলানিতে ঠেকেছে -23 জিডিপি। যত আপনার দাড়ি বাড়ছে জিডিপি তত কমছে, যত আপনার গ্ল্যামার বাড়ছে জিডিপি তত কমছে, যত আপনার দেশ ভ্রমণ কমছে জিডিপি তত কমছে। এত তাড়াতাড়ি যদি করোনা চলে যায় তাহলে কিন্তু আপনার চুরি সবারই সামনে চলে আসবে। তাই আপনার ওই অপদার্থ কর্মীটাকে আপনি একটু চুপ করতে বলুন, বলুন বুদ্ধি না থাকলে যেন কথা না বলে। যে সময়ে ভারতবর্ষের বুকে প্রতিনিয়ত 70 থেকে 80 হাজার করোনা রোগী প্রতিদিন টেস্টের মাধ্যমে ধরা পড়ছে, আর আপনার অপরিকল্পিত লকডাউন শুরু করেছিলেন আপনি। দিলীপ ঘোষকে বলুন এখনই যদি করোনা চলে যায় তাহলে বিজেপি পিঠের চামড়া গুটিয়ে যাবে, বিজেপির ভাঙা অর্থনীতি জনগণের সামনে চলে আসবে। ধন্যবাদ বিজেপির সভাপতিকে দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে করোনা মুক্ত বলার জন্য। কেননা তিনি যখন সভাটা করেছিলেন, যে সময়ে যে জায়গায় করেছিলেন সেটা পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের বুকে তিনি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, পশ্চিমবঙ্গের যে চিকিৎসা ব্যবস্থা, যেখানে 82% মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, নিজেদের আত্মীয় পরিজনের কাছে ফিরে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেছে করোনা মুক্ত হয়েছে দেশ, করোনা মুক্ত হয়েছে বাংলা। ধন্যবাদ দিলীপ কাকাকে, অন্তত পক্ষে ভুলই বলেন আর মূর্খতার সঙ্গে মূর্খের পরিচয় দেন, বাংলাটাকে ভালো জায়গায় নিয়ে গেছেন, ভালো বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুনাম করেছেন যে পশ্চিম বাংলা থেকে অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নামক যে দুর্বিষহ ব্যাধি সেটাকে সরাতে সক্ষম হচ্ছে। রাজ্যে একটা সুখবর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কেন্দ্রীয় সরকার কুলু পেতে মুখে চুপ করে বসে রয়েছে, কেন্দ্রীয় সরকার কোনো কথা বলছে না। কেননা কেন্দ্রীয় সরকারের কাছে বলার মতো কোনো কথা নেই। থালা আছে, ঘটি আছে, বাটি আছে, মোমবাতি আছে, তার সাথে সাথে 17 তারিখে কেক পেয়েছে। শুধু এইগুলো নিয়ে কথা বলতে পারবে, তাছাড়া স্বাস্থ্য নিয়ে কথা বলতে কিন্তু পারবে না কেন্দ্রীয় সরকার। কোনো চিকিৎসা সংক্রান্ত কথা বলতে পারবে না, ভ্যাকসিন সংক্রান্ত কথা বলতে পারবে না। কিছুদিন আগে 15ই আগস্টে আপনারা শুনেছিলেন না, নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের বাবা অর্থাৎ অন্ধভক্তদের বাবা, তিনি দিল্লির লালকেল্লা থেকে পতাকা ওড়াবেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। ভারতবর্ষ এতদিন পরাধীন ছিল, গোলাম ছিল, তিনি স্বাধীন করবে ভারতবর্ষকে নতুন করে। আবার সেই স্বাধীনতার দিনে লালকেল্লায় পতাকা উড়িয়ে তিনি ভ্যাকসিনের শুভ সূচনা করবেন। অর্থাৎ 15ই আগস্টে নরেন্দ্র দামোদর দাস মোদী ভ্যাকসিন নিয়ে আসতে চাইছিল ভারতবর্ষের বুকে, যেভাবে পুতিন এনেছিল রাশিয়াতে, ঠিক সেইভাবে। কিন্তু বাবা বেলুনের হাওয়া তো বেরিয়ে গেল, বেলুন তো আর উঠছে না, কি হবে? ভ্যাকসিন কোথায় গেল? জনগণ জবাব চাইছে। বাবা এসি ঘর থেকে বেরিয়ে আসুন, এসে সবাইকে উত্তর দিন। আপনি ধ্যান করেছেন, ধ্যানমগ্ন অবস্থায় ভগবান আপনার কাছে কি কি বলে গেছে বলুন, একটু মন কি বাত বলুন, যাতে অন্ধ জনগণ, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কানে শুনে সেগুলো শান্তি পায়। আপনি বলুন না বাবা, কবে আপনি ভ্যাকসিন ভারতবর্ষের বুকে আবার আনতে চলেছেন, কবে লঞ্চ করবেন,
15ই আগস্ট চলে গেছে, আবার নেক্সট বছরের 15ই আগস্টের কথা কিন্তু বলবেন না প্লিজ, আমরা শুনতে পারবো না। আমরা ভ্যাকসিন চাই, ভ্যাকসিন কবে আসছে উত্তর দেবেন না নরেন্দ্র দামোদর দাস মোদী? অন্ধভক্তরা আপনাকে বাবা বাবা বলে চিৎকার করে আপনার কাছে জানতে চাইছে, উত্তর দিন, উত্তর দিন। নাটক বন্ধ করুন, নাটক বন্ধ করে জনগণের কাজ করুন। জনগণ আগামী দিনে আপনার কাছে কড়ায় গন্ডায় সুদে আসলে হিসাব বুঝে নেবে, প্রস্তুত থাকুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছোট্ট একটা রাজ্য, যাকে সমস্ত দিক থেকে আপনি বিমাতৃ সুলভ আচরণ করেন, যেখানে বাংলাকে বিপাকে ফেলার জন্য, বাংলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি কোনো কর্মসূচি বাদ দেন না, বাংলা বিরোধী কর্মসূচি আপনি সবসময় নিয়ে থাকেন। সেই বাংলার বাঘিনী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন শুনেছেন? শোনেননি বুঝি? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, শুনুন শুনুন, একটু শুনুন, কান পেতে শুনুন, অন্ধভক্তরা শুনুন, যারা ফেসবুক ওয়ালে, হোয়াটসঅ্যাপে, টুইটারে বিভিন্ন সময়ে জয় শ্রীরাম করে ধ্বনি দিয়ে হিন্দুত্ববাদের জিগির করেন, সেই অন্ধভক্তরা শুনুন। যারা পশ্চিমবাংলার ভক্ত আছেন, যারা পশ্চিমবাংলার 2 টাকা কেজি দরের চাল খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনে দুপুরে গাল দেন, যেসব অন্ধভক্তরা সবুজ সাথী সাইকেল চড়ে বিরোধীদের পতাকা লাগিয়ে প্রচার করতে চান, তারা শুদ্ধ শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পশ্চিমবাংলায় সম্পূর্ণ বিনামূল্যে, হ্যাঁ ঠিক শুনছেন, সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে সমস্ত দেশের, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীকে। হাততালি দেবেন না? জোরে একটা হাততালি হয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে জোর আছে। যে ঘোষণা কেন্দ্র করতে পারল না, শুধুমাত্র বারবার বলছিল সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, বাঙালি মেয়ে, বাংলার মেয়ে, তিনি বাংলার জন্য ভাবেন, বাংলার জন্য কথা বলেন, বাঙালিদের জন্য লড়েন। সেই বাংলার 8 পরা শাড়ি পরা মেয়েটা, যার বয়স 65 বছর, যাকে বস্তির মেয়ে বলে আপনারা ভাবেন, যাকে বস্তির মেয়ে বলে আপনারা নোংরা নোংরা কথা বলেন, কোনো সময়ে আপনাদের মুখের থেকে এত কুরুচিকর নোংরা ভাষা শুনেছি যাতে কানে আঙুল দিতে ইচ্ছা করেছে। সেই মেয়েটা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য বলেছে ফ্রিতে ভ্যাকসিন দেবে। কুন্নিস জানাই মা তোমাকে, কুন্নিস জানাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে, বাঙালিদের তরফ থেকে। তুমি আছো বলে মা বাংলাটা আজও গুজরাট হয়ে যায়নি, তুমি আছো বলে মা বাংলাটা আজও বিহার হয়ে যায়নি, তুমি আছো বলে মা বাংলাটা আজ মধ্যপ্রদেশ হয়ে যায়নি, তুমি আছো বলে মা বাংলাটা আজ উত্তরপ্রদেশ হয়ে যায়নি, যেখানে ছোট্ট ছোট্ট নাবালিকাকে ধর্ষিত হতে হয়, যেখানে দলিত সম্প্রদায়ের মানুষকে চাবুকের ঘা খেতে হয়, যেখানে দলিত সম্প্রদায়ের মেয়েরা আইএস হওয়ার স্বপ্ন দেখলে পুড়িয়ে মেরে দেয়া হয়। মা, আমরা গুজরাট দেখতে চাই না, বাংলার মা আমরা বিহার দেখতে চাই না, বাংলার মা আমরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ দেখতে চাই না। আমরা তোমার চোখে উন্নয়নের বাংলা দেখতে চাই। আমরা তোমার চোখে পশ্চিম বাংলাকে যেভাবে দেখেছি, প্রকল্প ঘেরা পশ্চিমবঙ্গ, উন্নয়নে ঘেরা পশ্চিমবঙ্গ, সোনায় মোড়া পশ্চিমবঙ্গ, সুজলা সুফলা পশ্চিমবঙ্গ, আমরা সেই বাংলাকে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে। আজকে কৃষক মরছে আর্তনাদ করে, আজকে কৃষক আত্মহত্যা মোদির সময়ে সব থেকে চরম শিখরে, আর ঠিক সেই সময়ে নরেন্দ্র দামোদর দাস মোদী কৃষক বিরোধী বিল আনতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আন্দোলন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কৃষকের পাশে দাঁড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কৃষকের জন্য গর্জে উঠবে, লড়াই করবে। যেভাবে প্রতি মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, কেন্দ্রীয় কেলেঙ্কারির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ সব সময় আগে উঠেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটির আওয়াজে দিল্লির সমস্ত বিরোধীরা কাঁপে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত বিজেপি বিরোধী দল এক জায়গায় আসছে। মা, তুমি তৈরি হও,
সবাই তোমার পাশে রয়েছে আগামী দিনে ভারতবর্ষটাকে পরিচালনা করার জন্য। আজকে যেভাবে তুমি অষ্টম শ্রেণী পাশের মানুষদের পাশে দাঁড়ালে, আজকে যেভাবে কর্মসাথীর মাধ্যমে 500 কোটি টাকা বরাদ্দ করে প্রতিটা মানুষকে লোনের মাধ্যমে ব্যবসায়ের দিক থেকে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য পদক্ষেপ নিলে, তোমাকে আবারও জানাই পশ্চিম বাংলার মানুষ হয়ে, বাঙালি হয়ে কুর্নিশ প্রণাম। মা তুমি ভালো থাকো, মা তুমি এগিয়ে চলো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আগামী দিনে 2021 সালে বাংলায় তৃণমূল বিপুল পরিমাণ সিট নিয়ে ক্ষমতায় আসছে। বিজেপি তৈরি হন। যে 18 জন এমপিকে বাংলার মানুষ দিল্লিতে পাঠিয়েছিল, যারা এই লকডাউনের এই মানুষেরাই শক্তিশালী করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে আবার চলো বাংলার মসনদে বসো, আবার এগিয়ে চলো বাংলার গদিতে বসে বাংলাকে শাসন করো, আরও এগিয়ে চলো মা, বাংলাটাকে সুন্দর করে তোলো। যেভাবে তুমি বাংলাটাকে আগলে রেখেছো, বাংলাটাকে আরও ভারতবর্ষের বুকে প্রথম শীর্ষস্থানে নিয়ে চলো। যেভাবে আজ জিডিপিতে বাংলা প্রথম, যেভাবে শিল্পে বাংলা প্রথম, যেভাবে কন্যাশ্রীতে রাষ্ট্রপুঞ্জে প্রথম, যেভাবে খাদ্য সাথীতে বাংলা প্রথম, যেভাবে 100 দিনের কাজে বাংলা প্রথম, যেভাবে সবুজ সাথীতে রাষ্ট্রপুঞ্জে বাংলা প্রথম 160টি দেশের মধ্যে, ঠিক সেইভাবে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে বাংলা শ্রেষ্ঠ আসন নেবে তোমার নেতৃত্বে। তুমি চলো মা, বাংলার মানুষ তোমার পাশে আছে, বাঙালিরা তোমার পাশে আছে, পশ্চিমবঙ্গবাসী তোমার পাশে আছে। ভয় পেও না, আগামী দিন জয় নিশ্চিত। আগামী দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে 2021 সালে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।